রাত ৩টার দিকে মিলির ডাকে সাবিনার ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠেই বলল, কি হয়েছে আপা? এত রাতে আপনি আমাকে ডাকছেন কেন? কেন ডাকছি বুঝতে পারছো না? তুমি জানো না এটা সেহরির সময়, রান্না শুরু করতে হবে? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সেহরির তো এখনো অনেক দেরি। এত আগে কেন ঘুম থেকে উঠাচ্ছ? এখানে তোমার এটাই প্রথম রোজা, তাই তুমি কিছু জানো না। বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার সঙ্গে রান্নাঘরে চলো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মিলি রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর সাবিনা ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলো। বাটিতে অল্প কিছু চাল দেখে সাবিনা বলল, আপা, এতটুকু চাউল সবার কি এতটুকুতে হবে? আমরা কি রোজা রাখবো না? কে বলেছে আমরা রোজা রাখবো না? আমরা রোজা না রাখলে রিমি ম্যাডাম অনেক বকাঝকা করবে। আমরাও রোজা রাখবো। তাহলে এত অল্প চাউল কেন নিয়েছ? এতটুকুতে তো শুধু স্যার আর ম্যাডামেরই হবে। এতটুকুই নির্ধারিত আছে। এখনকার রান্নার জন্য ম্যাডাম আগেই সব কিছু ভাগ করে রেখে দিয়েছে। আমরা চাইলেও এর থেকে বেশি পরিমাণ নিতে পারবো না। তাহলে আমরা কি খাবো? চুপচাপ থাক বোন, আজ প্রথম রোজার দিনও তুই মনে হচ্ছে অনেক বকা শোনাবি। দয়া করে চুপ কর, সব দেখতে পাবি পরে। সাবিনা কোনো কথা না বলে চুপচাপ মিলিকে সাহায্য করতে লাগল। রাত তখন ৪টা। বাড়ির মালিক রাসেল আর রিমি খাবার টেবিলে খাবারের জন্য অপেক্ষা করছে। রিমি উচ্চস্বরে বলল, কি হলো? এত সময় লাগে রান্না করতে? কখন থেকে বসে আছি আমরা। মিলি আর সাবিনা দুজনে খাবারগুলো এনে ডাইনিং টেবিলে রাখল। রাসেল আর রিমি খাওয়া দাওয়া শুরু করে দিল। সাবিনা আর মিলি পাশে দাঁড়িয়ে আছে। রাসেল তাদের উদ্দেশ্য করে বলল, তোমরা ভেতরে যাও, আমাদের খাওয়া হয়ে গেলে তোমাদের ডেকে পাঠাবো। সাবিনা আর মিলি চুপচাপ চলে গেল। এ কি আপা, সেহরি টাইম তো চলে যাবে, আমরা কখন খাবো? খাবো খাবো, ম্যাডাম আর স্যারের খাওয়া শেষ হলেই আমরা খাবার খাবো। এখানে এমন নিয়ম কেন? আমি আগে যে বাড়িতে থাকতাম সেখানে স্যার আর ম্যাডাম খাবার খাওয়ার সময় আমাদেরকেও আলাদা করে ভাগ করে দিত। তুমি এই বাড়ির নিয়ম কিছুই জানো না, চুপ করো। ম্যাডাম যদি কিছু শুনতে পায় তাহলে আমাদের খবর আছে। স্যার ম্যাডাম তো আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, রোজার মাসেও কি আমাদের সঙ্গে এমন করবে? চুপ করো, তুমি এসব কথা এখন বলো না। সাবিনা চুপ করে যায়। কিছুক্ষণ পর রিমি সাবিনা আর মিলিকে ডাক দিলে তারা খাবার ঘরে আসলো। জি ম্যাডাম, বলুন। আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। কালকে রাতের কিছু খাবার ফ্রিজে আছে, তোমরা সেগুলো গরম করে খেয়ে নাও। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, এই টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে রাখো, সকালে যেন কোনো আবর্জনা না থাকে, ঠিক আছে? আমরা ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আমরা সব পরিষ্কার করে রাখবো। মিলি ফ্রিজ থেকে খাবারগুলো বের করে রান্নাঘরে গরম করতে গেল। সাবিনা পেছন পেছন গিয়ে বলল, এত কষ্ট করে গরম খাবার রান্না করলাম, কিন্তু সেই খাবারে কিছুই পেলাম না। এখন এই বাসি খাবারগুলো খেতে হবে। এগুলো খেয়ে আমরা কিভাবে রোজা রাখবো আপা? যা দিয়েছে সেগুলোই খেতে হবে। তাহলে থাক, আমি রোজা রাখবো না। রোজা রাখবে না মানে? তাহলে সারাদিন কি খাবার খাবে? খেয়ে নেব, বাড়িতে অনেক কিছুই তো আছে। ম্যাডাম তোমাকে কিছুই খেতে দেবে না। এবারে নিয়ম সবাইকেই রোজা রাখতে হবে। তাই বলে এই খাবারগুলো খেয়ে রোজা রাখবো? কথা বলো না বোন, দেখো ম্যাডাম শুনতে পেলে অনেক রেগে যাবে। যা পেয়েছো সেগুলোই খাও, খাবারগুলো তো নষ্ট হয়নি। সাবিনা চুপ করে যায়। কিছুক্ষণ পরে খাবার গরম করে তারা দুজন খাবার খেতে বসল। সাবিনা খাবার মুখে নিতেই বলল, তুমি বললে খাবার নষ্ট হয়নি, কিন্তু এগুলো টক টক লাগছে। ও কিছু হবে না, ভেবে নাও এখানে লেবুর রস দিয়েছি। আপা, এগুলো কি খাওয়া যায়? এরকম নষ্ট খাবার খেলে আমাদের তো পেট খারাপ করবে। কি করব বলো, এগুলোই খেতে হবে আমাদের। আমি কি ম্যাডামের কাছে এ বিষয়ে একবার বলবো? না, সেই ভুলটা করো না, ম্যাডাম অনেক স্ট্রিক্ট। তুমি জানো না ম্যাডাম কি কি করতে পারে। সাবিনার কথা না বলে কোনো মতে খাবার খাওয়ার পর দুজনে টেবিল পরিষ্কার করে ঘুমোতে চলে গেল। পরদিন সকালে রিমা সাবিনাদের রুমের দরজায় অনেক জোরে জোরে নক করতে থাকে। এত সময় ধরে কে ঘুমায়? এবারই মালিক নও তোমরা, এবারই কাজের লোক, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। মিলি ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে মানে? কাজ কি করবে? এত বেলা অবধি ঘুমাচ্ছ? ভোরে রান্না করে কাজগুলো শেষ করে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আর কি। রিমি কোনো কথা না শুনে মিলির গালে কষিয়ে একটা থাপ্পড় দিল। শব্দ শুনে সাবিনা ঘুম থেকে উঠে যায়। আমার মুখে মুখে তর্ক করার চেষ্টাও করবে না, যাও কাজ করো। এটা বলে রিমি চলে যায়।
কি হয়েছে আপা? কিছু না, চলো কাজ করতে হবে। সারাদিন সাবিনা ও মিলি বিরতিহীনভাবে কাজ করার পর বিকেলে ইফতারের জন্য রান্না শুরু করে দিল। সাবিনা হাসিমুখে বলল, যাই হোক, এই ইফতারের সময় অন্তত একটু ভালো খাবার খেতে পাবো। সারাদিন অনেক পরিশ্রম গেছে আমার, অনেক ক্লান্ত লাগছে জানো আপা। মিলি কোনো উত্তর না দিয়ে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। ইফতারের সময় রাসেল ও রিমি ইফতার শেষ করে বেঁচে যাওয়া কিছু খাবার সাবিনা ও মিলিকে দিয়ে তারা দুজন নামাজের উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। আপা, এত সময় পরে রোজা ভাঙবো? আমরা কি মানুষ নই? স্যার ম্যাডাম আমাদের সঙ্গে যে ব্যবহারগুলো করে সেগুলো কি মানুষের মতো ব্যবহার? চুপ করো, ম্যাডাম আর স্যার এরকমই। তারা শুধু নিজেদের কথা ভাবে, অন্যদের কথা ভাবে না তারা। আমাদের এটার প্রতিবাদ করা উচিত। আমরাও তো মানুষ, তারা তো আমাদের মানুষ বলেই মনে করে না। প্রতিবাদ করবে, এটা করার চেষ্টাও করো না। এর আগে অনেক কাজের লোককে ম্যাডাম মারধর করেছে, এমনকি মিথ্যা অপবাদ দিয়ে জেলে পর্যন্ত পাঠিয়েছে। তাই এসব কথা মাথা থেকে বের করো। যা হচ্ছে হতে দাও, যা পাচ্ছ সেগুলিই খাও। সেহরির সময় রান্নাবান্নার শেষে রিমি আর রাসেল খাবার খাওয়া শেষ করে সাবিনা ও মিলিকে ডাক দিল। ফ্রিজে খাবার আছে, ওগুলো খেয়ে নিও। আর শোনো, খাবারগুলো গরম করতে যেও না, গ্যাসের অনেক দাম বেড়েছে। ওই খাবারগুলো এভাবেই খাও, আমরা ঘুমাতে যাচ্ছি। আর ঠান্ডা খাবারই খেতে থাকে। আপা, এগুলো কি খাওয়ার মতো খাবার? গরম না করে আমরা কিভাবে খাবো এগুলো? ম্যাডাম এভাবেই খেতে বলেছে, কি করব? ম্যাডামের কথা বাদ দাও, আমাকে দাও তো, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি। ম্যাডাম জানতে পারলে অনেক রেগে যাবে। ম্যাডাম জানতে পারবে না, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি, দাও। না থাক। এটা বলে মিলি সেই ঠান্ডা খাবারগুলোই খেতে থাকে, ইচ্ছে না থাকা সত্ত্বেও। সাবিনাও বাধ্য হয়ে সে খাবারগুলো খেয়ে নিল। পরের দিন সকালে, সাবিনা, মিলি, আজকে ইফতারের সময় আমার বাড়িতে অনেক গেস্ট আসবে। পাশে ফ্ল্যাটের ভাবিরা আসবে, তাই আজকে অনেক খাবার রান্না করতে হবে তোমাদের। আর হ্যাঁ, পুরো বাড়ি পরিষ্কার করবে ভালো করে। ম্যাডাম, আমি তো কালকেই বাড়ি পরিষ্কার করেছি। তাতে কি হয়েছে? আজকে আবার নতুন করে পরিষ্কার করবে। ম্যাডাম, রোজা রেখে এত কাজ করা যায় না। আবার আপনি সেহরির সময় পেট ভরে খাবার খেতে দেন না। কি বললে? আমি তোদেরকে পেট ভরে খাবার খেতে দেই না? তোমাদের সাহস কি করে হলো আমাকে এই ধরনের কথা বলার? এটা বলে রিমি সাবিনার গালে একটা থাপ্পড় দিল। আরেকবার মারতে যাবে, তখনই মিলি বলল, ম্যাডাম, ওকে মাফ করে দিন। ও এবারই নিয়ম সম্বন্ধে তেমন কিছু জানে না। আমরা সব কাজ করে দিচ্ছি ম্যাডাম। ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার যেন আমি এই ধরনের কথা না শুনি। এটা বলে রিমি সেখান থেকে চলে যায়। তোকে না কতবার বারণ করেছি ম্যাডামের মুখে মুখে তর্ক করবি না? তুই কেন ম্যাডামের সাথে কথা বলতে গেলি? দেখলি তো, মার খেতে হলো। চল, কাজগুলো সেরে নি। সন্ধ্যায় তাদের পাশের ফ্ল্যাট থেকে গেস্ট আসলো। তারা সবাই একসাথে ইফতার শুরু করল। রিমির ইশারায় সাবিনা ও মিলি রান্নাঘরে চলে গেল। শিলা রিমিকে বলল, আচ্ছা, তোমরা তো এত ধার্মিক, তোমার বাড়ি কাজের মেয়েরা রোজা রাখে না? তোমরা এটা মেনে নিলে? কে বলেছ ওরা রোজা নেই? ওরাও রোজা আছে। তাহলে ওরা ভিতরে কেন গেল? ওদেরকে কিছু খাবার দিলে না? ওরা কি দিয়ে ইফতার করবে? রান্নাঘরে অনেক খাবার আছে, তাই ওরা রান্নাঘরে খেয়ে নেবে। ও আচ্ছা, ঠিক আছে। ইফতার শেষে শিলা আর সাগর হাত পরিষ্কারের জন্য ওয়াশরুমে আসলো। সেই মুহূর্তে তারা দেখল রান্নাঘরে সাবিনা আর মিলি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবার খাচ্ছে। এ কি, তোমরা এই খাবারগুলো কেন খাচ্ছ? তোমাদের যে খাবার দেওয়া হয়েছে সেগুলো খাও। কিসের খাবার? কোন খাবার খাবো? কেন, রিমি তোমাদের ইফতার করার জন্য খাবার দেয়নি? না ম্যাডাম, আমাদের কোনো খাবার দেয়নি। ম্যাডাম আমাদের এগুলোই খেতে বলেছে। কিন্তু রিমি তো আমাদের বলল তোমাদের খাবার দিয়েছে। মিলি বারবার ইশারাতে চুপ করতে বললেও সাবিনা সেদিকে ভ্রুক্ষেপ না করে সাগর ও শিলার কাছে তাদের উপর হওয়া সকল অত্যাচারের কথা খুলে বলল। ছি, রাসেল আর রিমি এই ধরনের মানুষ? তাদের পাশের ফ্ল্যাটের থেকেও আমরা তাদের এমন নোংরা ব্যবহার কথা জানতে পারলাম না। তোমাদের ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। ওদেরকে বোঝানো উচিত গরিবরাও মানুষ। তারা এমন একটা পবিত্র মাসে রোজা রাখে, নামাজ পড়ে, আবার সেই সাথে এমন ধরনের পাপ কাজ করে বেড়ায়। ছি! আমরা কি করব ম্যাডাম? আমরা তো সামান্য কাজের লোক। আমরা কিছু বললে স্যার ম্যাডাম আমাদের গায়ে হাত তুলবে। শোনো, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা তোমাদের কিছু প্ল্যান দিচ্ছি। জি ম্যাডাম, বলুন। শিলা ও সাগর কিছু বুদ্ধি দিয়ে সেখান থেকে চলে গেল।
সেহরির সময়। কি হলো, এখনো রান্না হয়নি? আর কত সময় লাগবে? সাবিনা রিমির কাছে এসে বলল, আসলে ম্যাডাম গ্যাস শেষ হয়ে গেছে, তাই কিছু রান্না করতে পারিনি। মানেটা কি? আগেই কথা বলতে পারিসনি? এখন আমরা কি খেয়ে রোজা রাখবো? ম্যাডাম, ফ্রিজের কিছু খাবার আছে, সেগুলো কি খাবেন? ঠান্ডা খাবার? হ্যাঁ, ওগুলোই আছে। এখন তো কোনো উপায় নেই রিমি, আমাদের এখন ওইগুলোই খেতে হবে। ঠিক আছে, নিয়ে আসো। মিলি ফ্রিজ থেকে ঠান্ডা খাবার এনে টেবিলের উপর রাখে। রিমি ও রাসেল সে খাবারগুলো খেয়েই ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে রিমির শরীর খারাপ হওয়ায় মিলি প্রশ্ন করল, কি হয়েছে ম্যাডাম? ঠান্ডা লেগেছে, হয়তো কালকে ওই ঠান্ডা খাবার খাওয়ার জন্যই এমনটা হয়েছে। পেটের মধ্যেও কেমন একটা লাগছে। তোমরা যাও এখান থেকে, কাজ শুরু করো। সাবিনা আর মিলি কিছু না বলে নিজেদের কাজে চলে যায়। ইফতারের সময় সাবিনা ও মিলি নিজেদের ঘরে বসেছিল। তখনই রিমি এসে বলল, এখানে বসে আছো যে, রান্না করবে না ইফতারের জন্য? ম্যাডাম, গ্যাস তো আনা হয়নি, কিভাবে রান্না করব? মানে, তোমরা গ্যাস নিয়ে আসোনি? যাও এখনই গিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। মাগরিবের আজান দেওয়ার পরেও ইফতারের জন্য খাবার না আসায় রিমি চিৎকার করে বলল, আজান দিয়ে দিল, আমি কখন রোজা ভাঙবো? তোমরা জানো না আজান দেওয়ার সাথে সাথে রোজা ভাঙতে হয়? সারাদিন রোজা আছি, আমার ক্ষুধা পেয়েছে। ম্যাডাম, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে মানে? আমরা কি খাবো? আমরা কি এখন না খেয়ে থাকবো? তখনই দরজায় নক করার আওয়াজ পেয়ে রাসেল দরজাটা খুলে দেয়। দরজা খোলার পর সাগর বলল, কি হয়েছে? এই ইফতারের সময় চিৎকার চেঁচামেচি করছিস কেন? দেখ না, আজান দিয়ে দিয়েছে, কিন্তু রান্না শেষ হয়নি এখনো। এবার রোজা কিভাবে ভাঙাবো? কত সময় পার হয়ে যাচ্ছে। শুধু একদিনের জন্য এত ছটফট করছো? আর তোমরা যে দিনের পর দিন ওদের সঙ্গে যে অত্যাচারটা করো, সেটা কি ঠিক? মানে, কি বলতে চাইছো তোমরা? কি বলতে চাইছি বুঝতে পারছো না? এতদিন যাবৎ সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত তোমরা মিলি আর সাবিনার সাথে যে আচরণগুলো করেছো, সেটা কি ঠিক? তোমরা তো ওদেরকে মানুষ বলেই মনে করো না। সেহরির সময় ঠান্ডা পচা খাবার খাওয়ানো, আবার ইফতারের সময় দেরি করে উচ্ছিষ্ট খেতে দেওয়া, এগুলো কি ঠিক? আজকে আমাদের কথাতেই ওরা ইচ্ছে করে কাজগুলো করেছে, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু একদিনে ক্ষুধার জ্বালাই তোমরা এতটা পাগল হয়ে গেছো। রিমি আর রাসেল চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। রিমা বলে ওঠে, আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। আমার এমনটা করা উচিত হয়নি ওদের সাথে। আমি কখনো এসব বিষয়গুলোকে তেমন গুরুত্ব সহকারে দেখিনি। আজকে আমি নিজের সঙ্গে হয়েছে বলে বুঝতে পারছি। মিলি, সাবিনা, আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আজ পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে যা করেছি অন্যায় করেছি। বাড়িতে কাজ করে বলে তাদের সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। তারাও তো মানুষ। আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দিও তোমরা। ম্যাডাম, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক। তোমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু বাড়িতে কাজের লোকদের সঙ্গে তোমরা যে ব্যবহারগুলো করেছো, সেগুলোর জন্য তোমাদের কোনো ইবাদতই কখনোই কবুল হয়নি। মানুষ গরিব হোক বা ধনী, তারা সবাই মানুষ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। মানুষের সাথে অন্যায় অত্যাচারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানুষ সেবা পরম ধর্ম। আর লজ্জা দিও না ভাবি, আমরা বুঝতে পেরেছি আমরা কত বড় ভুল করেছি। আমরা আর এমন কাজ কখনো করব না। মোটিভেশন। নামাজ রোজা রাখলেই আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাও জরুরি। গরিব ও বাড়ির কাজের লোক বলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, খাবারের কষ্ট দেওয়া, এগুলো চরম অমানবিক কাজ। বিকেল 4:30। রান্নাঘরে ইফতার প্রস্তুত করছে প্রিয়া। ভীষণ ক্লান্ত সে। তখন রান্নাঘরে আসে প্রিয়ার ছোট যা মিলা। এসেই বলে, ভাবি, আপনি আলুর চপ, বেগুনি ও ডিমের চপ কয়টা করে বানাচ্ছেন? প্রিয়া ক্লান্ত দৃষ্টিতে তার ছোট জায়ের দিকে তাকায়। অতঃপর বলে, আলুর চপ ও বেগুনি 9টা করে বানাচ্ছি, আর ডিমের চপ 7টা বানাচ্ছি। মিলা কপাল কুঁচকে বলে, এত কম বানাচ্ছেন কেন? আরও বেশি করে বানান। প্রিয়া হাসার চেষ্টা করে বলে, জুথি ও রাকিব ভাই এসেছেন বলেই আলুর চপ ও বেগুনি 4টা বেশি বানাচ্ছি, আর ডিমের চপ 2টো করে বেশি। আমরা তো কেউ একটার বেশি খাই না, শুধু শুধু বেশি বানানোর কী দরকার? ইফতারের শেষে তো এক্সট্রা চপ বেঁচে যায়। মিলা বিরক্তি প্রকাশ করল। ফের বলল, পরে থাকবে কি থাকবে না সেটা না ভেবে কিছু বেশি বানালেই তো হয়। বেশি বানালে চিন্তা কম থাকে।
যে কোনো সময় গেস্ট আসলে তখন বিপদে পড়তে হবে না যে চপ কম করে বানানো হয়েছে। গেস্ট তো বাড়িতে আছেই, তাদের জন্যই তো বেশি বানাচ্ছি। তাছাড়া ফালুদা, হালিম এসবও আছে। আমার তো মনে হচ্ছে জুথি ও রাকিব ভাই একটার বেশি খাবেনই না। মিলা কিছুটা রুক্ষস্বরে বলল, আপনি এখন সেই হিসাব করছেন? দুটো করে বেশি যখন বানাচ্ছেন, আরও দুটো বেশি বানালে কি ক্ষতি হয়? তুমি এমন করছো কেন? তোমার দুটো তিনটে খেতে ইচ্ছে হচ্ছে এটা বললেই হয়, আমি বানিয়ে দিতাম। এখন তো আমি সব কিছুরই প্রিপারেশন শেষ করে ফেলেছি, ভাজাও মাঝপথে। আর একটু আগে বললেই হতো। আচ্ছা, তুমি একটা কাজ করো, ফ্রিজ থেকে একটা ডিম এনে সিদ্ধ বসিয়ে দাও। আমি গোল করা আলুর ভর্তাগুলো থেকে প্রতিটা থেকে নিয়ে নিয়ে একটা এক্সট্রা চপ বানানোর চেষ্টা করছি। তা শুনে মিলা রেগে যায়। সে রুট কণ্ঠে বলে, থাক, লাগবে না, আমি বাহির থেকে আনিয়ে নেব। আপনার ইফতারি আপনিই খান। আমার যেদিন ইফতারি ভাজার দিন ওই দিন আমি খাবো। এই বলে মিলা রান্নাঘর থেকে চলে যায়। প্রিয়া সেদিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তখনই তার মনে পড়ে দ্বিতীয় রোজার দিন মিলার ইফতারি ভাজার দিন ছিল। তখন হঠাৎ প্রিয়ার কাছে প্রিয়ার ভাই পলাশ ফোন করে। পলাশ বলে, আপা, আজকে পরি তোমার বাড়ি যাচ্ছে। তুমি তো জানোই ওর কালকে হোস্টেলে উঠতে হবে। রোজার মাসেও ভার্সিটিতে এতটা পথ জার্নি করতে পারবে না, তাই রোজার যে কয়েকটা দিন ক্লাস হবে হোস্টেলে থাকবে, মাঝে পরীক্ষাও আছে। প্রিয়া বলল, আচ্ছা, তুই পাঠিয়ে দে। অতঃপর ফোন রেখে প্রিয়া প্রথমে শাশুড়ির ঘরে যায়। প্রিয়ার শাশুড়ি সাথী আক্তার তখন জোহরের নামাজ শেষ করেছেন। প্রিয়াকে ঘরের দরজায় দেখে বললেন, কিছু বলবে বড় বৌমা? প্রিয়া আমতা আমতা করে বলল, মা, আসলে। সাথী আক্তার বুঝতে পারলেন প্রিয়া কোন একটা বিষয় নিয়ে ইতস্তত করছে। তিনি মৃদু হেসে অভয় দিয়ে বললেন, বলো মা, এত ভয় পাওয়ার কিছু নেই। প্রিয়া মনে সাহস পেল। সে বলল, আসলে মা, আমার ছোট বোন আজ এখানে আসছে। কাল ওকে হোস্টেলে উঠতে হবে, তো আজ ওর ভার্সিটিতে ক্লাস নেই। কাল সকাল সকাল ও চলে যাবে। সাথী আক্তার খুশি হয়ে বললেন, তা তো ভালো কথা, আসতে বলো। প্রিয়া আবার ইতস্তত করল। সে মৃদুস্বরে বলল, আসলে মা, পরি ইফতারের আগে আসবে। কথাটা আমি আগে জানতাম না, মাত্রই জানলাম। আগে জানলে আপনাদের বলে দিতাম। এখন ওর জন্য তো ইফতারের ব্যবস্থা করতে হবে, কিন্তু আজ তো পরি আমাদের বাড়িতে আসছে, এটা নিয়ে কিন্তুর কি আছে? আর ইফতারির আগে আসলেই বা সমস্যা কোথায়? প্রিয়া মাথা নিচু করে বলল, মা, মিলা তো এবার বলেছে একদিন আমি ইফতার বানাবো আর একদিন ও বানাবে। গতকাল আমি ইফতার বানিয়েছি, আজকে ও বানাবে। এখন ও যদি এতে আপত্তি জানায়? দেখো বৌমা, এই 2টা বছর যাবৎ ঘরের সব কাজ তুমি একাই সামলেছ। আমি টুকটাক সাহায্য করেছি। জুথির বিয়ের আগ পর্যন্ত জুথিও কিছু সাহায্য করেছে। তোমাকে কখনো দেখিনি এসব বিষয় নিয়ে আপত্তি করতে। বাড়িতে হুটহাট মেহমান আসলেও তুমি কখনো খারাপ মন্তব্য করনি। এই যে তোমার ছোট দেবরের বিয়ে হলো 2 মাস হয়েছে, এই 2 মাসে তো তুমি তোমার ছোট যাকে খুব একটা কাজে হাত দিতেই দাওনি। এখন তুমি প্রেগনেন্ট হয়েছ, তোমার প্রেগনেন্সি 1.5 মাস চলে। এই জন্য আমি বলেছি রমজান মাসে যাতে তোমার উপর একা প্রেশার না পড়ে, তাই মিলা যেন তোমাকে সাহায্য করে। সপ্তাহখানেক হলো তুমি জানতে পেরেছ তুমি প্রেগনেন্ট, এর মধ্যে রোজাও চলে আসলো। মিলা কাজে সাহায্য করার কথা শুনে বলল রমজান মাসে একদিন সে ইফতার বানাবে, আরেকদিন তুমি বানাবে। গতকাল তুমি ইফতার বানিয়েছ, আজকে মিলা বানাবে। এখন বাড়িতে তোমার বোন পরি আসছে, সে তো দরকারে আসছে। ওর একার জন্য তার রাজ্যের এলাহি কাণ্ড করতে হবে না। প্রতিদিন আমরা যা খাই সেগুলোই ও খাবে ইফতারে। শুধু একটা দুটো করে বেশি বানাতে হবে। এটা নিয়ে আমি মিলার কোনো আপত্তি হবে বলে মনে করি না। তুমি অযথাই চিন্তা করছো মা। প্রিয়া তার শাশুড়ির কথা শুনে মনে মনে শান্তি পেল। সে বলল, মা, তাহলে আপনি একটু মিলাকে বলে দিন, পরি এমনিতেও কম খায়, ওর জন্য 2টো করে বেশি বানাতে হবে না, একটা করে বেশি বানালেই হবে। সাথী আক্তার হেসে জায়নামাজ গুছিয়ে রাখতে রাখতে বললেন, চলো, আমিই বলছি। মিলা হয়তো এখন ইফতারের কাজে হাত দেয়নি। অতঃপর সাথী আক্তার ও প্রিয়া একসাথে মিলার ঘরের দিকে যায়। মিলা তখন মোবাইলে কিছু একটা দেখছিল। সাথী আক্তার দরজার কাছে দাঁড়িয়ে আঙুল দিয়ে নক করলে মিলা ফোন রেখে সেদিকে তাকায়। তারপর বলে, আসুন মা। সাথী আক্তার রুমের ভেতরে প্রবেশ করে বললেন, কি করছো বৌমা? মিলা জবাব দিল, এই তো মা, ইউটিউবে একটু রেসিপি দেখছি। সাথী আক্তার বললেন, ও আচ্ছা, তা শোনো, যে জন্য এসেছি। মিলা উৎসুক হয়ে চাইল। সাথী আক্তার বললেন, আজকে আলুর চপ বেগুনি এসব ভাজার সময় একটা করে বেশি ভেজো। মিলা সাথে সাথে প্রশ্ন করে বসল। কেন মা? সাথী আক্তার জবাব দিলেন, মাত্রই বড় বৌমার কাছে কল এসেছিল যে বড় বৌমা ছোট বোন আজকে ইফতারের আগে আসবে,
কাল সকালে সে হোস্টেলে চলে যাবে। মিলা কথাটা শোনা মাত্রই কপাল কুঁচকে ফেলল। সে বলল, ভাবির বোন আসবে সেটা আজকে জানাচ্ছে? ভাবি আগে জানালো না যে? সাথী আক্তার কিছুটা অবাক হয়। তারপরও স্বাভাবিক স্বরে বলেন, বড় বৌমা মাত্র জানতে পারলো, আগে জানলে তো সে জানাতোই। মিলা বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, আগে জানলেও সে জানাতো না, হয়তো আগেই জেনেছে, ইচ্ছে করে জানায়নি। আজকে যে আমার ইফতারি বানানোর দিন সেটা তো সে ভালো করেই জানে। আগে জানালে গতকালকে আমি বানাতাম, আজকে তাকে বানাতে বলতাম। সব যে ইচ্ছে করেই করে সেটা ভালো করেই বুঝতে পারছি। সাথী আক্তার তার ছোট ছেলের বউয়ের কথাই স্পষ্ট বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারলেন যে তার ছোট ছেলের বউ মোটেও সন্তুষ্ট নয়। তিনি বললেন, পরির জন্য তোমাকে তেমন একটা কষ্ট করতে হবে না, প্রত্যেকটা খাবারের আইটেমে একটা করে বেশি বানালেই হবে। মিলা জোরপূর্বক হেসে বলল, ঠিক আছে মা। মিলার জবাব শুনে সাথী আক্তার রুম থেকে বেরিয়ে গেলেন। শাশুড়ি যেতেই বড় বউ প্রিয়া বলল, আমিও না হয় আজকে তোমাকে কিছু সাহায্য করব। তাহলে থাক ভাবি, সেটার আর দরকার হবে না। আপনি যদি শুধু আগে বলতেন তাহলেই হতো। যেহেতু বলেননি তাহলে এখন আর উপকার করতে হবে না, আমি করে নেব। প্রিয়া মনক্ষুণ্ণ হল। সে জানে না কিছুদিন যাবৎ মিলা তার সাথে এরূপ আচরণ কেন করছে। প্রিয়া নীরবে রুম থেকে বেরিয়ে গেল। কথাগুলো দৃশ্যপটে ভেসে আসতে প্রিয়ার মন ভারাক্রান্ত হল। সে নিজে ফ্রিজ থেকে একটা ডিম বের করে সেদ্ধ বসায়, সাথে আরেকটা আলু সেদ্ধ বসায়। মিলা তাকে পছন্দ নাই করতে পারে, তার জন্য কি সে মিলার সাথে একই ব্যবহার করবে? প্রিয়া রান্নার ফাঁকে মিলার ঘরের দিকে গেল। এই শোনো, আসার সময় ইফতারি বাজার থেকে 2টো আলুর চপ, 2টো বেগুনি, 2টো ডিম চপ, 4টে কাবাব এসব নিয়ে আসবে। সাথে হালিমও নিয়ে আসবে। আজ আমার ছোট ভাইটা আসবে। কত শখ করে আমার ভাইটা আজ আসতে চেয়েছে, কিন্তু তোমার বড় ভাবি বলে দিল সে ইফতার বানাতে পারবে না। এখন আমার ভাইকে কি আমি... মিলার কথা শেষ করার আগেই প্রিয়া মিলার রুমে ঢুকল। প্রিয়াকে ঢুকতে দেখেই মিলা চটজলদি ফোন কান থেকে নামিয়ে রাখল। প্রিয়া বলল, মিলা, তুমি আমার ছোট বোনের মতোই। তুমি যদি আমাকে একটু আগে গিয়ে বলতে তোমার ভাই আসছে, আমি কি তোমাকে মানা করতাম? তাছাড়া তুমি যখন কিছুক্ষণ আগে গিয়ে বলে 2-1টা চপ বেশি বানাতে, আমি তো তোমাকে মানা করিনি। তুমি তো দেখছিলেই ইফতারের আর বাকি আছে 1 ঘন্টার কিছু বেশি। আমার প্রায় সব কিছু গোছানো ছিল, তাই আমি কিছুটা আপত্তি জানিয়েছিলাম। তাছাড়া আমি তো জানতাম না যে তোমার ভাই আসবে। তুমি তো একটু আগেও বলনি, সবার জন্য ইফতার বানাতে পারলে তোমার ভাইয়ের জন্য কেন পারবো না? 2 মাসে তুমি আমাকে এই চিনলে? প্রিয়ার কথা শুনে মিলা আমতামতা করল। প্রিয়া আবার বলল, তোমার ভাইয়ের ইফতার করা নিয়ে তুমি চিন্তা করো না, আমি সেগুলোও গুছিয়ে ফেলেছি। শাহেদ ভাইকে বলে দাও বাহির থেকে ইফতারি কিনে আনতে হবে না। এই বলে প্রিয়া চলে যেতে নিলে সেখানে সাথী আক্তার ও জ্যোতি হাজির হয়। সাথী আক্তার মিলাকে বললেন, দেখো ছোট বৌমা, তোমরা দুজনেই এই বাড়ির বউ। তোমরা দুজনে যদি মিলেমিশে সংসার করো তাহলে দেখবে সব কাজই সহজ, কোনো কাজই কঠিন না। ইফতারের এই সময়টা আমিও তোমাদের কাজে সাহায্য করতে চাই, কিন্তু বড় বৌমা মানা করে, আমাকে কিছু ধরতেই দেয় না। আমি সবসময় চাই তোমরা দুজন মিলেমিশে থাকো। আমি আর কয়দিন বলো? মিলা মাথা নিচু করে বলল, আসলে মা, আমি বিয়ের আগে কখনো ঘরের কোনো কাজ তেমন করিনি। এখানে বিয়ে হয়ে আসার পর রমজান আসতেই ভাবি প্রেগনেন্ট হওয়াতে আমি ভেবেছিলাম আপনারা হয়তো সব কাজের ভার আমাকে দিয়ে দিবেন, তাই কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। সাথী আক্তার এগিয়ে গিয়ে মিলার মাথায় হাত রেখে বললেন, বড় বৌমা বেশি অসুস্থ হয়ে পড়লে আমি আছি না, তোমার একার উপর সব ভার দিব কেন? তাছাড়া সব দিন ইফতারের এলাহি আয়োজন তো করতে হবে না। মিলা ছলছল নয়নে চাইল। সে এগিয়ে প্রিয়ার হাত ধরে বলল, ভাবি, আমার কথায় কষ্ট পেলে মাফ করে দিবেন। আমি... প্রিয়া হেসে মিলাকে বলল, আরে বোকামি, মাফ চাওয়ার কি আছে? পরিবারে কিছুটা মনোমালিন্য তো হয়। আমি কিছু মনে করিনি। তোমার ভাই কখন পৌঁছাবে দেখো, আমার ইফতার বানানোও প্রায় শেষ। মিলা চোখ মুছে হেসে বলল, হ্যাঁ ভাবি, দেখছি। এরপর মিলা ফোন উঠিয়ে তার স্বামীকে বাহির থেকে ইফতারি আনতে মানা করে ভাইয়ের নাম্বারে কল করে। পরিবারের 2 বউ যদি নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে তাহলে কোনো কঠিন কাজই কঠিন মনে হয় না। এই পবিত্র রমজান মাসে সবার মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে উঠুক। নাবিলা সবেমাত্র স্নান সেরে বিছানায় এসে বসেছে। ঠিক সেই মুহূর্তে নাবিলার শাশুড়ি আম্মা এসে বললেন, বোমা, আমার ছোট ভাই এসেছে অনেকদিন পর, তুমি একটু ভাইয়ার জন্য গরম পানি করে দাও, অনেক দূর থেকে আসছে, গোসল করে একটু ফ্রেশ হোক। নাবিলা আলতো ভাষায় শাশুড়ি আম্মাকে বলল, আম্মু, আমি তো রোজা আছি, আমার শরীরটা বড্ড খারাপ, আমি তো একটু বসলাম,
পানি গরমটা বরং আপনি করে নিন না, কিংবা মুস্কান আছে, মুস্কানকে বলুন ও একটু পানি গরম করে নেবে। আর তাছাড়াও তো রোজা নেই। আসলে হসপিটাল থেকে আসার পর আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছি, মাথা ভীষণ যন্ত্রণা করছে। নাবিলার কথা শুনে ওর শাশুড়ি আম্মা ভীষণই চটে গেলেন। সামান্য একটা কাজও এ বউটাকে দিয়ে ঠিকঠাক মতন হয় না। সামান্য একটা কাজ দিয়েছিলাম বৌমা, এটা অন্তত তোমার করে দেওয়া উচিত ছিল। যতই হোক উনি তোমার মামা শ্বশুর হয়। বিয়ের সময় তোমাকে 1.5 ভরি ওজনের গয়না দিয়েছিলেন, যে মানুষটা তোমায় এত দামি গয়না দিয়ে আশীর্বাদ করলেন, আর তুমি তাকে সামান্য পানি গরম করে দিতে অস্বীকার করছো। মা, আমি তো রোজা আছি, তাই আজকের দিনে আর আপনার সাথে তর্ক করব না। না হলে কে কত গয়না দিয়েছে, কি কত সোনা দিয়েছে, সে দিয়ে যদি মানুষের সম্মান নির্ভর করত, তাহলে হয়তো আমার আব্বু আম্মু এ বাড়িতে সবথেকে বেশি সম্মান পেতেন। কিন্তু তারা কখনো এ বাড়িতে মানসম্মান পায় না। মানসম্মান তো অনেক দূরের কথা, বরং মাথা নিচু করে সবসময় তাদেরকে থাকতে হয়। তবুও যদি সেই বিষয় নিয়ে আপনাকে কোনো কথা বলতে যাই, আপনি সবসময় আমার আব্বু আম্মুর নামেই বাজে কথা বলেন। একবারও ভাবেন না যে তারা আমাকে জন্ম দিয়েছে, আমি তাদের মেয়ে। তাই আমার শ্বশুরের বাসাতে তাদেরও আসাটা দরকার। তারা এলেই আপনি বাজে ভাষায় অপমান করেন। সেই ভয়ে তারা কখনো আমাকে দেখার জন্য হলেও এ বাড়িতে আসে না। সামান্য একটু গরম পানি দেওয়ার কথা বলতেই তোমার কাছ থেকে এতগুলো কথা শুনতে হলো। তুমি বৌমা না অন্য কিছু? আমার ননদের একমাত্র ছেলের বউ বিয়ে পাস, অনেক পড়াশোনা করেছে, কিন্তু তবু শাশুড়ির মুখে মুখে কথা বলা তো দূরের কথা, চোখ উঠিয়ে দেখেও না। যখন যেটা বলে তখন সেটাই করে। আর এদিকে তুমি কোনো কথা তো মানোই না, বরং আমার মুখে মুখে তর্ক করো। একটু পানি গরম করলেই তো সমস্যার সমাধান হয়ে যেত। মামা শ্বশুর এসেছেন অনেক দূর থেকে, তাকে একটু খাতির করা বৌমাদের কর্তব্য। আমি যখন বৌমা ছিলাম তখন আমিও আমার শ্বশুর শাশুড়ি সবাইকে সম্মান করেছি। আর এই রোজার মাসে তুমি যদি বড়দের সম্মান করো, তাহলে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন। বড়দের সম্মান না করে এসব রোজা রেখে কি হবে? তোমার মতো মেয়েদের রোজা না রাখাই ভালো। নাবিলা এবার শাশুড়ি মায়ের কথাতে একটু স্থিত হল। তারপর মৃদু হাসতে হাসতে শাশুড়ি মাকে উত্তর দিল, সম্মান প্রদর্শনটা শুধু আপনার বাড়ির লোকদের জন্য প্রযোজ্য কেন সেটা আমি বুঝি না আম্মু। এই যে আমি আপনাকে কত ভালোবেসে আম্মু বলে ডাকি, অথচ আপনি আপনার ছেলেকে এটা শেখাতে পারেননি যে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মু বলে ডাকতে হয়। সে আমার বাবার বাড়িতে একবারও ফোন পর্যন্ত করে না। তাদের বুঝে আমার জন্য মন কেমন করে না? তাদেরও তো ইচ্ছে হয় আমার সঙ্গে একটু দেখা করার, কিন্তু আপনারা এতটা নিষেধাজ্ঞা করে দিয়েছেন যে তারা এই বাড়িতে আসতেও ভয় পায়। মেয়ের সাথে দেখা করার জন্য যখন এতই শখ, তখন মেয়ের বাড়িতে উপহার পাঠাতে হয়, সেটা জানা না? আমার ননদের বৌমার আব্বুর বাসা থেকে কত নাজরানা আসে তুমি জানো? এই রোজার মাসে কত দামি দামি উপহার, ফল, ইফতারির খাবার, সেহরির খাবার সব তার আব্বুর বাসা থেকে আসে। কোরবানিতে সব থেকে ভালো গরুটা আমার ননদের বৌমার আব্বুর বাসা থেকে আসে। তারা তাদের একমাত্র মেয়েকে সবসময় খুশি করার চিন্তা করেন। কিন্তু তোমার আব্বুর বাসা থেকে আজ পর্যন্ত এ বাড়িতে কিছু এসেছে? বড় বড় কথা বলা তখনই সাজে যখন বাপের অবস্থান উচ্চপদস্থ হবে। এমনিতে আমাকে বিয়ে দিতে আমার আব্বুর জমি বাড়ি বন্ধক রাখতে হয়েছে, কারণ আপনারা হয়তো নিজেদের জন্য কিছু নেননি, কিন্তু আব্বুকে বলেছিলেন মেয়েকে যেন সাজিয়ে পাঠায়। আমার আব্বু আপনার কথা রাখতে ধার দেনা করে আমার সারা গা ভর্তি করে গয়না দিয়ে পাঠিয়েছিলেন। আর এখন আপনি শুধু মামা শ্বশুরের দেওয়া 1.5 ভরি ওজনের গয়নাটার কথা শোনাচ্ছেন। এমনকি আমার আব্বুর দেওয়া গয়নাগুলি আপনি নিজের আলমারিতে তুলে রেখেছেন, সেগুলো আমাকে পড়তেও দেন না। থাক বৌমা, তোমাকে আর পানি গরম করতে হবে না। এই রোজার মাসে আমি যে বরং, কোমরের ব্যথাটা যা বেড়েছে আজকাল, বৌমাদের তো কিছু বলাই যায় না। কেমন মেয়েকে যে ছেলের সাথে বিয়ে দিয়ে নিয়ে এলাম কে জানে বাবা। শুধু শুধু পানি গরম করার কথাটা তোমাকে বলতে এসেছিলাম, এতগুলো কথা উঠে গেল। নিজের মনে বকতে বকতে রহিমা দেবী বৌমার ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরে ঢুকলেন, কারণ এখন ওনাকে পানি গরম করতে হবে। রহিমা বেগম খেয়াল করলেন তার আসার আগেই তার ছেলে তাহির উনুনে পানি বসিয়ে দিয়েছে। রহিমা বেগম জিজ্ঞেস করলেন, কিরে তুই না রোজা আছিস? রোজা শরীর নিয়ে এসব করতে তোকে কে বলেছে? মোট কথা তোমার গরম পানির দরকার, সেটা কে করেছে অত দেখার দরকার নেই। তুমি এখানে নাবিলের কাছে গিয়েছিলে পানি গরম করে দেওয়ার জন্য। আসলে মা, তার শরীরটা একটু অসুস্থ, আমি তাকে রোজা রাখতে বারণ করেছিলাম, কিন্তু তবুও তোমার ভয়ে রোজা রেখেছে, যাতে তুমি তাকে কথা শোনাতে না পারো। তাই আমি দেখলাম পানিটা আমিই গরম করে দেই। প্রয়োজন যখন গরম পানির, তখন সেটা কে গরম করছে সেটা কোনো বিষয় নয়। আল্লাহ গো আল্লাহ, কালে কালে কত দেখব, বোঝুনো দরদ একেবারে উতলে উঠতেছে। তাই দরদ মায়ের জন্য কোথায় থাকে শুনি? আমিও তো অসুস্থ হতাম, কই আমার জন্য কখনো তো কোনো কাজ করতে দেখিনি।
এখন বউর জন্য পিরিত উতলে পড়ছে, তাই না? আর কত কিছু দেখতে হবে সেটাই ভাবছি। আমি তো ভেবেই পাচ্ছি না, তুই কি সত্যি আমার ছেলে? আর আম্মু, কেন এই বিষয়কে এতটা বাড়াচ্ছ? বউয়ের জন্য এতটা পিরিতের কোনো কারণ নেই। এটা প্রয়োজন মেটানো, সেটা যে কেউ করে দিতে পারত, একটা ছোট্ট কাজ। কিন্তু আমাদের বাসায় কেমন একটা যেন জেদাজেদি চলে সবাই সবার সঙ্গে শুধু জেদ করে। আমিও যদি জেদ করা শুরু করি তাহলে হয়তো পরিবারটা আস্তে আস্তে ভেঙে যাবে। কিন্তু আমি চাই না আমার এই ছোট্ট পরিবারটা ভেঙে যাক। ছোটবেলায় আব্বুকে হারিয়েছি, এখন যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে বলো তো? নাবিলা না হয় তোমাকে ওভাবে কথা শুনিয়ে দিয়েছে, কিন্তু তুমি আমাকে এভাবে বউয়ের গোলাম বলতে পারো না। আর তাছাড়া তুমি খুব ভালো করে জানো আমি তোমার কেমন ছেলে। যাকে এসব কথা বাদ দাও। গরম পানি চেয়েছিলে না? গরম পানি রেডি। বলো কোথায় দিয়ে আসতে হবে? ছেলের এমন কথা শুনে মায়ের মনটা ভরে উঠল। আসলেই তাহির এই টাইমে এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, তার আম্মু এতটা রেগে আছে রাগ কন্ট্রোল করার জন্য এই কথাটা বলতেই হতো। রহিমা ছেলের কথা শুনে অন্যমনস্ক হয়ে গেলেন। কিছুটা অপেক্ষা করার পর তাহির দেখল তার মা বিভোর হয়ে গেছে তার ওই দুটো কথাতে। অবশেষে মাকে দুবার ঝাঁকিয়ে দিয়ে তাহির বলল, আম্মু, পানি গরম হয়ে গেছে, তুমি মামাকে ডেকে নিয়ে এসো। আর শোনো, আজ ইফতারের সমস্ত কিছু আমি আয়োজন করব। নাবিলাকে কিছু বলার দরকার নেই। মেয়েটার অনেক শরীর খারাপ, এমনিতেই সংসারে এত বেশি পরিশ্রম করতে হয় যে নিজের জন্য সময় পায় না। ওকে একটু মেয়ের মতো ভালোবাসার চেষ্টা করো, দেখবে মেয়েটা বড্ড ভালো। শুধু তোমার কাছ থেকে একটু ভালোবাসা কম পায়, তাই হীনমন্যতায় ভোগে। তুমি ওর সাথে টিচারের মতো না হয়ে বন্ধুর মতো হওয়ার চেষ্টা করো। মুস্কান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তার ভাইয়ার কথাগুলো। তারপর রুমের ভেতরে এসে ভাইয়াকে বলল, জানিস ভাইয়া, ছোট মুখে একটা বড় কথা বলতে চাই। আমার যখন বিয়ে দিবি তখন পরিবারটা কেমন হবে সেটা যদি বুঝতে না পারিস, অন্তত স্বামী কেমন হবে সেটা একটু দেখে শুনে দিস। আমি ঠিক তোর মতন একজন স্বামী পেতে চাই, যে সবসময়ের জন্য আমার এভাবে খেয়াল রাখবে। তুই যেভাবে ভাবির খেয়াল রাখিস সেটা আমার খুব ভালো লাগে। আমি ওই রোজার মাসে সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করি, যেন আমার একটা তোর মানসিকতার বর জোটে। রহিমা বেগম বুঝতে পারলেন আসলেই মেয়েরা তাহিরের মতো স্বামী চায়, যে কারণে অকারণে স্ত্রীর খেয়াল রাখবে। রহিমা বেগম বললেন, দোয়া পড়ার জন্য রোজা রাখতে হয়, কাল থেকে তুই রোজা রাখবি। আর কতদিন আমুর বাড়ির আদরের দুলালি হয়ে বসে থাকবি বলতো? এবার তোকেও তো শ্বশুরবাড়ি যেতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আগামীকাল থেকে আমিও রোজা রাখব তোমার মতন। রোজা করলে শরীর মন দুটোই খুব ভালো থাকে, আর সৃষ্টিকর্তা খুশি হন, আর আমাদের মন থেকে চাওয়া কোনো দোয়া কবুল হয়। মুস্কান, তুই আমার বড্ড আদরের মেয়ে। আজ যখন তুই তোর ভাইয়ের প্রশংসা করলি তখন আমিও বুঝতে পারলাম যে তোর ভাইয়া ঠিক, বরং আমি ভুল ছিলাম। পরের বাড়ির মেয়েটার উপর অনেক অত্যাচার করেছি এতদিন, যেটা আমার একেবারেই করা উচিত হয়নি। তবে তুই আমার আজ চোখ খুলে দিয়েছিস। এ রোজার মাসে আমি তোদের দুজনকে কথা দিলাম, আজ থেকে আমি নাবিলাকে শাশুড়ি নয়, বরং নিজের আম্মু হয়ে উঠব। ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, ঘৃণাতে সবসময় ভালোবাসা কমে যায়। আমি মেয়েটাকে এতটাই ঘৃণা দিয়ে এসেছি যে তার ভেতরকার ভালোবাসা আমি কখনোই খুঁজে পাইনি।